YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই চমকে উঠেছেন আপনি, মানে ভাবছেন এটা কোনো চমক দিচ্ছে এনকে ডিজিটাল, কিন্তু আপনারা জানেন এনকে ডিজিটাল চমকের সংবাদ কখনো পরিবেশন করেনি, করবেও না। একদম সূত্র মারফত, সূত্র মানে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র মারফত যে খবরটা এলো আজকের এক্স ফ্যাক্টরে আলোচনা করব, সেই খবর নিয়ে, যে খবরে আমরা দেখাবো, বোঝাবো, বুঝতে চাইবো যে শুভেন্দু কেন নতুন দল গড়ার পথে হাঁটছে। আসুন চলে আসি আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর আবার সেই শুভেন্দু, কারণ একদম ঘনিষ্ঠ মহলের সূত্র থেকে যা খবর এলো, এখন তো যখন অনুষ্ঠানটা সম্প্রচারিত হচ্ছে তখন ঘড়িতে 9টা বাজে, কিন্তু খবরটা পেয়েছি আজই 7:30 নাগাদ। সে খবরটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। 7:30 নাগাদ অত্যন্ত ঘনিষ্ঠজন শুভেন্দুর, তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, তার মাধ্যমেই খবরটা এলো শুভেন্দু নাকি নতুন দল গড়ার পথে হাঁটছেন। নতুন দল গড়ার পথে হাঁটছেন কেন, কি কি কারণে শুভেন্দুর বিজেপিতে অস্বস্তি হচ্ছে, কি কি কারণে তার দমবন্ধ লাগছে, আজকে কিন্তু সেগুলো আমরা তত্ত্ব তালাশ করব। দেখুন, শুভেন্দু অধিকারীকে আমিও ব্যক্তিগতভাবে চিনি, উনিও আমাকে ব্যক্তিগতভাবে চেনেন বা চিনতেন রাদার বলা যায়। তো আমরা একে অপরকে ব্যক্তিগতভাবে চিনতাম এক সময়। তখন ওনার পাশে থেকে ওনার সাথে বিভিন্ন কভারেজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী অত্যন্ত স্বাধীন চেতা মানুষ, অর্থাৎ তিনি স্বাধীন চিন্তাভাবনা, স্বাধীন কাজকর্মে বিশ্বাস করেন। তার ওপর কেউ ছড়ি ঘোরাক এটা তিনি কখনো চান না, এবং যতবার তার ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা হয়েছে তিনি সেখান থেকে ছিটকে চলে এসেছেন। তৃণমূলের উদাহরণ ধরুন, তৃণমূলে যখন তিনি দেখলেন যে মানে সেকেন্ড ইন কমান্ড হওয়ার পজিশনটা উজ্জ্বল হয়ে উঠেছে, অর্থাৎ মুকুল রায় তখন বিজেপিতে চলে গিয়েছে, একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছিল তৃণমূলে। সেই ভ্যাকুয়ামটা তিনি ধরতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি শেষ কথা বলবেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু হলো উল্টো। হলো কি হলো, শুভেন্দু অধিকারীর জায়গায় তরতর করে উঠে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তার এই উত্থান, আমি বলবো না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু খুব কাছ থেকে লক্ষ্য করার সুযোগ আমার হয়েছে। সেই সূত্রে বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিভা ছাড়াও রাজনৈতিক প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান অনেকের চেয়ে বেশি। বর্তমান প্রজন্মের যারা রাজনীতি করছেন তাদের অনেকের চেয়ে বেশি, যারা বর্তমান প্রজন্মের আগে রাজনীতি করেছেন তাদেরও অনেকের চেয়ে বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে আসিনি, এসছি শুভেন্দুর কথা বলতে। শুভেন্দু স্বাধীন চেতায় বিশ্বাসী, তিনি স্বাধীন মতবাদ নিয়ে চলতে চান, তিনি নিজে প্রোগ্রাম নিতে চান, সেই প্রোগ্রামকে সফল করার জন্য যা যা করণীয় তিনি করে থাকেন, সেটা আজকে থেকে না, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন। মেদিনীপুর মানে 2 মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও নাক গলাতেন না যতদিন শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিলেন, যেমন খুশি জেলা পরিষদের সদস্য করছেন বা মনোনয়ন করছেন, যেমন খুশি বিধায়ক মনোনয়ন করেছেন বা যেমন খুশি কাউন্সিলর করেছেন, চেয়ারম্যান করেছেন, ইত্যাদিতে নানা পদ। এমনকি কোঅপারেটিভ ব্যাংকগুলোতেও শুভেন্দুর একচ্ছত্র আধিপত্য চলতো। শুধু আমি পূর্ব মেদিনীপুর কেন বলবো, পশ্চিম মেদিনীপুর কেন বলবো, জঙ্গলমহলের অনেকটাতেই তা চলতো তৃণমূল জমানায়, এবং তার ফলও কিন্তু ডিভিডেন্ড তৃণমূল পেয়েছে। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন ততদিন তিনি তৃণমূলের যে কাজকর্ম করেছেন তৃণমূলের হয়ে, তাতে তৃণমূল কংগ্রেস উপকৃতই হয়েছে, এবং তার জন্য তাকে বিভিন্ন রকম
30-32টা নাকি পদ টদ ইত্যাদি দিয়ে তাকে রাখা হয়েছিল। যখন তিনি ঘোষণা করলেন, ঘোষণা ঠিক করেননি, যখন তিনি বেসুরো গাইতে শুরু করলেন তখন তৃণমূল তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো। কারণ তৃণমূলের তিনি সম্পদই ছিলেন। শুভেন্দু অধিকারীর মতো লোক যে কোনো দলের পক্ষে সম্পদ, তাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। শুভেন্দু নাকি মনে করেছিলেন তৃণমূল তাকে ঠিকভাবে ব্যবহার করেনি, অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের জায়গাটা শুভেন্দু পাননি, পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই শুভেন্দুর কিন্তু ধীরে ধীরে মানে দল থেকে বিচ্যুত হতে শুরু করেন, দলীয় রাজনীতি থেকে সরে গিয়ে খানিকটা বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন। তারপরে তিনি অবতীর্ণ হয়ে যান একেবারে সরাসরি বিজেপিতে। বিজেপিতে যাওয়ার পরেই তিনি একটা ব্লান্ডার করে বসেন। তিনি বলেন যে 6 বছর ধরে তিনি বিজেপির সাথে সম্পর্ক রেখেছেন, অর্থাৎ তৃণমূলে থাকাকালীন তিনি বিজেপির সাথে সম্পর্ক রেখেছেন, এমনটা তিনি নিজের মুখেই ঘোষণা করেছেন। তাও 2-4 মাস না, 6 বছর ধরে। স্বাভাবিকভাবে তৃণমূলের লোকজন তাকে গদ্দার বলছে, কারণ 6 বছর ধরে যদি কেউ বিরোধী দলের সাথে যোগাযোগ রেখে চলে, তাকে গদ্দার বলাটা খুব একটা অন্যায় করা হয় না। 2-4-6 মাসের ব্যাপারটা আলাদা, যে একটা দল থেকে আরেকটা দলে যাচ্ছেন, 6 মাস ধরে কথাবার্তা চলছে, কিন্তু 6 বছর ধরে যদি এটা কেউ করে থাকেন, সেটা দলের সাথে বেইমানি বটে। শুভেন্দু অধিকারীকে তৃণমূল একেবারে মুছে দিল। মুছে দেওয়ার পরে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে গেলেন, বিজেপিতে যাওয়ার পর তাঁর ধারণা হলো তিনি বিজেপির মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি যেমন তৃণমূলের সুপ্রিমো, তিনি রাজ্য বিজেপির সুপ্রিমো ভেবে বসলেন নিজেকে। বিরোধ বাঁধলো যারা পুরনো বিজেপির লোক তাদের সাথে, বিশেষ করে দিলীপ ঘোষ তখন সভাপতি। দিলীপ ঘোষের প্রতাপ এবং প্রভাব এতটাই ব্যাপ্ত ছিল, এতটাই বিস্তৃত ছিল যে শুভেন্দু সেখানে খুব একটা খাপ খুলতে পারেননি, অর্থাৎ নিজের মত চালাতে পারেননি। তাছাড়া তখন তিনি দলে নতুনও। সেই সময় তিনি দলকে খানিকটা বোঝার চেষ্টা করছিলেন, সেই সময় দলে ধীরে ধীরে প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছিলেন। তৃণমূলে থাকাকালীন যেমন দাদার অনুগামীরা ছিল, বিজেপিতেও দাদার অনুগামী তৈরির চেষ্টা করলেন যথারীতি তার মানে নিজস্ব রাজনৈতিক পদ্ধতিতে। তিনি প্যারালাল একটা সিস্টেম চালু করেন, যখন তৃণমূল ছিলেন তখনও করেছেন, বিজেপিতে থেকেও শুরু করেছিলেন। তাই দিলীপ ঘোষ যতদিন রাজ্য সভাপতি ছিলেন ততদিন কিন্তু শুভেন্দু খাপ খুলতে পারেননি বিজেপিতে, অর্থাৎ বিজেপিতে তার দাদাগিরিটা চলেনি। চলতে শুরু করলো তখনই যখন সভাপতির পদে এলেন সুকান্ত মজুমদার। তারপরে কি হলো সেটা বলবো, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর শুভেন্দুর নতুন দল গড়া। শুভেন্দু কি নতুন দল গড়তে যাচ্ছেন বলবো সেটা, তবে তার আগে বলে নিই যে তিনি যখন বিজেপিতে গেলেন খুব একটা সুবিধে করতে পারলেন না দিলীপ ঘোষের প্রভাবে প্রতাপে, কিন্তু সুকান্ত মজুমদার আসার সঙ্গে সঙ্গেই তিনি হয়ে উঠলেন মহাবলিয়ান। মানে একটা মণ্ডল সভাপতি, একটা জেলা সভাপতি থেকে শুরু করে কে প্রার্থী হবে, কোথায় প্রার্থী হবে, সবটাই তার অঙ্গুলি হেলনে চলছিল। কিন্তু নির্বাচনে একের পর এক উপর্যুপরি ফল যা আসলো তা শুভেন্দুর পক্ষে গেল না। শুভেন্দু বিধানসভা নির্বাচনে তিনি ৭৭টা আসনে জিতে আসা বিজেপির বিধায়ক দলের বিরোধী দলনেতা হয়েছিলেন। প্রধান বিরোধী দল হওয়ার সুবাদে তিনি বিরোধী দলনেতা হয়েছিলেন। তিনি সেই সংখ্যাটাও ধরে রাখতে পারলেন না। এখন কমতে কমতে সেটা ৬৬তে। লোকসভা নির্বাচনে আমরা জানি না সঠিকভাবে, তবে এটা তো সবই মানে বুঝতেই পারি আমরা, এটা ওপেন সিক্রেট যে শুভেন্দুর অঙ্গুলি হেলনে ৩-৩টে জায়গায় অন্তত বিজেপি হেরেছে, মানে প্রার্থী বদল করার জন্য। এবং বহু জায়গায় প্রার্থী এমন করা হয়েছে যে প্রার্থীরা জেতার কোনো সম্ভাবনাই নেই। যেমন বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, কোনো দিনই সম্ভাবনা ছিল না, বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টেও ছিল না, আমরা সার্ভে করেছি তাতে ছিল না।
আমরা যখন সার্ভে করতে গেছি তখন দেখেছি, বসিরহাট কেন্দ্রটাই বলছি, যে বসিরহাটের প্রায় 80% মানুষ ওই রেখা পাত্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যতটা ছিল না, যতটা রেখা পাত্রের বিরুদ্ধে ছিল। তার ফলে মানে বিজেপি বা শুভেন্দুর ক্যালকুলেশনে ভুল হয়েছে। এই ক্যালকুলেশনে ভুল হওয়ার দরুন নির্বাচনে ব্যর্থতা। 16টা আসন তারা পেয়েছিলেন, 18টা আসন মার্জনা করবেন, 18টা আসন পেয়েছিলেন বিগত নির্বাচনে, আর এই নির্বাচনে সেটা 6টা কমে গেল, হয়ে গেল 12টা। আর 2-3টে আসন তো একেবারে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেছে, ভাগ্যক্রমে পেয়ে গেছে। এতেই রুষ্ট হলো কেন্দ্রীয় বিজেপি। এবং এই কেন্দ্রীয় বিজেপি যারা শুভেন্দুকে প্রায় ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গের রাজনীতি তুমি সাজাও, তুমি নতুন করে গঠন করো। কারণ মনে রাখবেন, শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন, এখনো সেটা বিচারাধীন। তাও কিন্তু শুভেন্দু অধিকারী পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। তাই কেন্দ্রীয় বিজেপি ভেবেছিল শুভেন্দু অধিকারী মহাশক্তিশালী একজন নেতা, কিন্তু কার্যত দেখা গেল একের পর এক নির্বাচনে তার ব্যর্থতার পর সেই কনফিডেন্সটা হারিয়ে ফেললো দিল্লি। দিল্লি কনফিডেন্স হারানোর পর শুভেন্দু প্রমাদ গুনলেন, এবং প্রমাদ গোনার পর যখন নির্বাচনে 12টা আসন পেলেন এবং বলা যায় লজ্জাজনক হার হলো বিজেপির, তখন তার মধ্যে একটা অস্থিরতা দেখা গেল। তার আগে থেকেই অস্থিরতা দেখা গিয়েছিল, কিন্তু এই অস্থিরতার চরমে উঠল যখন বিজেপির কার্যকারিণী বৈঠক হলো আমাদের সায়েন্স সিটিতে। সেখানে তিনি বিজেপির সর্বোচ্চ দলনেতা নরেন্দ্র মোদীর বক্তব্যকে খণ্ডন করলেন। নরেন্দ্র মোদীর যে লাইন সবকা সাথ সবকা বিকাশ, সেই লাইনটা তিনি খণ্ডন করলেন মঞ্চে দাঁড়িয়ে। তিনি বললেন, চাই না সবকা সাথ সবকা বিকাশ, বন্ধ করো সংখ্যালঘু মোর্চা, বলেছেন তিনি। যদিও তারপরে 180 ডিগ্রি ঘুরেছেন 15 মিনিটের মধ্যেই। দিল্লি থেকে ফোন আসার পর 15 মিনিটের মধ্যেই শুভেন্দু অধিকারীকে তার বয়ান বদল করতে হয়েছে। কার্যত এটা মাথা নিচু করে নিজের বক্তব্যকে ঢোক গেলা বলা যায়। আর এইটা, এই যে মানে নিজের মর্জি মতো চলা বা স্বাভিমানী বলবো কেন, স্বাধীন চেতা শুভেন্দুর কাছে এটা বেশ অপমানজনক। শুভেন্দু 4 বার দেখা করতে চেয়েছিলেন অমিত শাহের সাথে, অমিত শাহ না করে দিয়েছেন, দেখা করার সময় দেননি। 5ম বার দেখা করেছেন, শুভেন্দু বেরিয়ে এসে নানা পেন ড্রাইভ ইত্যাদি ইত্যাদি গল্প করেছেন। কিন্তু বিভিন্ন সূত্র মারফত, দিল্লিতে যারা সাংবাদিকতা করেন তাদের বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে খবর এসেছে অন্য, যে শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে ব্যাপক বকাঝকা খেয়েছেন নির্বাচনের ফল খারাপের জন্য। আর তারপর থেকে এই শুভেন্দু অধিকারী খানিকটা অসংলগ্ন আচরণ করতে শুরু করলেন। সর্বশেষ অসংলগ্ন আচরণ কি? নরেন্দ্র মোদীর কথাকে কেটে তিনি তার নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে চাইলেন। এটা তো হলো, কেন্দ্রীয় বিজেপি থেকে নির্দেশ এলো বক্তব্য পাল্টাতে হবে। তিনি বক্তব্য পাল্টানোর বহু চেষ্টা করলেন, সেটা মানুষ বিশ্বাস করলো না। কারণ একটা কথা কি জানেন, বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে তা ফেরত আসে না। শুভেন্দুর ক্ষেত্রেও তাই হয়নি। হইচই পড়ে গেল সারা দেশ জুড়ে, শুধু পশ্চিমবাংলা না, যে নরেন্দ্র মোদীর বক্তব্যকে কেটে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা দিতে পারে এমন কে বিজেপিতে আছে। বিজেপি এমনি খুব রেজিমেন্টেড দল, পশ্চিমবাংলার ক্ষেত্রে না, অন্যান্য জায়গায় বিজেপি খুব সংঘবদ্ধ দল। সেখানে নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে কথা বলা, এটা বিজেপির অভিধানে নেই। তাই বিজেপির নেতারাও এটা মেনে নিলেন না। সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করলেন। যদিও কিছু তার অনুগামী আছে, যেমন ধরুন অর্জুন সিং, যেমন ধরুন অনেকেই আছেন, অর্জুন সিং কেন বলবো, শুধু সৌমিত্র খা আছে, এরকম অনেকেই শুভেন্দুর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করলেন। কিন্তু দল কিন্তু কড়া হাতে এই বক্তব্যটাকে নস্যাৎ করে দিল। তারপরে শুভেন্দু আরো একটা ব্লান্ডার করলেন। ব্লান্ডারটা কি? 21শে জুলাই, দীর্ঘদিন ধরে, মানে 1993 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করে আসছেন। 21শে জুলাইয়ের লেগাসি তৃণমূল বহন করছে দীর্ঘদিন ধরে, এবং প্রতি বছরই উত্তরোত্তর এই সভায় ভিড় বাড়ছে। শুভেন্দু হঠকারী সিদ্ধান্ত নিলেন যে তিনি 21শে জুলাই গণতন্ত্র বাঁচাও দিবস করবেন। শুনে রাখুন কথাটা, গণতন্ত্র বাঁচাও দিবস। আমি দিবস কথাটার উপর জোর দিচ্ছি। হলো, তিনি ঘোষণা করলেন, দল অনুমোদন দিল না। সুকান্ত মজুমদার বললেন, না, গণতন্ত্র বাঁচাও দিবস না, গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করব। অর্থাৎ শুভেন্দুর কথা খাটলো না। শুভেন্দুর এই হঠকারী সিদ্ধান্ত নিশ্চিতভাবে সুকান্ত মজুমদারেরা ভালোভাবে নেননি। কারণ দলের সভাপতির যা ঘোষণা করার কথা, সেটা তিনি বিরোধী দলনেতা হয়ে ঘোষণা করে দিচ্ছেন। জায়গায় জায়গায় দলের অনুমোদন না নিয়ে সভা করছেন।
এটা দল ভালোভাবে নিচ্ছে না, কারণ দল মনে করছে শুভেন্দু কিন্তু সেই একই পথে চলেছেন যখন তিনি তৃণমূলে ছিলেন, যে প্যারালালভাবে দলের মূল সংগঠনের সাথে প্যারালালভাবে আর একটা সংগঠন তৈরি করা। এটা কিন্তু দল বুঝতে পেরেছে, যার ফলে তার এই কর্মসূচিকে নস্যাৎ করে দিয়ে বলা হলো আমরা গণতন্ত্র হত্যা সপ্তাহ পালন করব 21শে জুলাই থেকেই। কিন্তু 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবসের পালনের সপ্তাহের কোনো রকম আমরা কর্মসূচি দেখলাম না। আজকে 22শে জুলাই, আজকে পর্যন্ত দেখলাম না কোনো রকম কর্মসূচি হয়েছে। অর্থাৎ এই কর্মসূচি ঠান্ডা ঘরে চলে গেল। হয়তো প্রতীকীভাবে একটা দুটো হবে, বাকি এটা মানে ধরা যায় যে শুভেন্দুর একটা ফ্লপ শো হলো। এই যে শুভেন্দু চাইছেন একরকমভাবে দল চলুক, আর দল চাইছে তাদের মতন করে দল চলুক, এখানে হচ্ছে কন্ট্রাডিকশন। এবং শুভেন্দু স্বাধীন চেতা মানুষ, প্রথমেই বললাম, তার এই স্বাধীন চেতনায় কিন্তু বারবার আঘাত হানছে তার দলের নেতারাই। কখনো সুকান্ত মজুমদার, কখনো দিল্লির নেতারা, কখনো দিলীপ ঘোষ। শুভেন্দু ফ্রি হ্যান্ডে কাজ করতে পারছেন না, আর যেখানে শুভেন্দু ফ্রি হ্যান্ডে কাজ করতে পারছেন না বা পারেন না, সেখানে তিনি থাকেনও না। তিনি সর্বশেষ কথা বলবেন, তিনি সর্বে সর্বা হবেন, এরকম একটা মানসিকতা তার মধ্যে শুরু থেকেই দেখে আসছি। তাই শুভেন্দু এইবার যে সূত্র মারফত খবরটা 7:30টায় এলো আজকে, সেই খবরটা নিয়ে আলোচনা করি। তাই শুভেন্দু চাইছেন নতুন কিছু করতে, নতুনভাবে দল করে তিনি সরকারকে চাপে ফেলতে চাইছেন 2026-এ। এছাড়া শুভেন্দুর কাছে কোনো অপশনও নেই, কোনো সুযোগই নেই, কারণ বিজেপিতে তিনি গুরুত্বহীন হয়ে পড়েছেন। তৃণমূলে ফেরার রাস্তা তিনি নিজের হাতেই অনেকবার বন্ধ করেছেন, আর তৃণমূল তাকে নেবেও না যতদূর জানি। তাহলে কংগ্রেসকে দিয়ে এখানে খুব বেশি কিছু করা যাবে না। বামপন্থী রাজনীতিতে অন্য দল থেকে ভিড়ে যাওয়া প্রায় অসম্ভব, নিজের দলই গড়তে হবে। আজ 7:30টায় যে ফোনটা এলো, তিনি দীর্ঘদিন ধরে, তৃণমূল কংগ্রেস থাকাকালীন দীর্ঘদিন ধরে সেই সূত্রটি শুভেন্দুর সাথে যোগাযোগ রাখেন, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সূত্র মারফত খবর এলো, বেশ কিছু নাম উঠে এলো। যেমন ধরুন, তার ভাইয়ের কথা, দিব্যেন্দু অধিকারীর কথা না বললেও চলে, ঘরের লোক তিনি আছেন। দিব্যেন্দু না, সৌমেন্দু অধিকারী, মার্জনা করবেন, কাঁথির সাংসদ। অভিজিৎ গাঙ্গুলি আছেন, একজন কবিয়াল বিধায়ক আছেন অসীম সরকার। এরকম বেশ কয়েকজনের নাম টাম করে বললেন যে তারা, অর্জুন সিং আছেন, এরকম তারা শুভেন্দুর সাথে কিন্তু যোগাযোগ রাখছে। যদি শুভেন্দু নতুন দল গড়েন, তারা হয়তো এই দলে জয়েন করতে পারে। যে 4-5 জন বিধায়ক এবং 2-3 জন সাংসদের কথা আমরা শুনতে পাচ্ছি, অন্তত 3 জন সাংসদের কথা তো শুনতেই পাচ্ছি, যাদেরকে নিয়ে খুব হইচই হয়েছিল 21শে জুলাই তারা তৃণমূলে জয়েন করবে। এরকম বেশ কয়েকজন সাংসদ এবং বিধায়কের সাথে শুভেন্দু কিন্তু যোগাযোগ করছেন বলে সূত্র মারফত খবর পেয়ে গিয়েছি আমরা। এবং আপনাদেরকে বলি, এই যে নতুন দল গড়লে শুভেন্দু লাভবান হবেন না, শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সেটা নিয়ে বলে আজকের অনুষ্ঠানটা শেষ করব। দেখুন, পশ্চিমবাংলায় নতুন দল গড়ে সাফল্য শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। এর আগে প্রণব মুখার্জিরা চেষ্টা করেছিলেন, অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সাফল্য পাননি। কারণ একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমোহিনী ক্ষমতা এবং তার যে স্ট্রিট ফাইটার ইমেজ, সেই ইমেজের ধারে কাছে প্রণব মুখার্জিও ছিলেন না, শুভেন্দু অধিকারীও নেই। তাই নতুন দল গড়ে তার সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এবং এটা বলে রাখি যে তিনি যদি নতুন দল গড়েন, তাহলে এই যে বিভিন্ন এজেন্সি থেকে, বিভিন্ন আদালত থেকে তার যে সুরক্ষা কবচ, সেই সুরক্ষা কবচটাও সরে যাবে। এই সুরক্ষা কবচ সরে গেলে শুভেন্দুর ঠাঁই কোথায় হবে আমরা জানি না, কিন্তু এটা ঠিক জানি যে তিনি রাজনীতি থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবেন। কি হবে তা তো বলবে আগামী দিনের ভবিষ্যৎ। তবে আজকে আমরা রাতের অনুষ্ঠানে প্রসূন গুপ্ত আসছেন উত্তরপ্রদেশ নিয়ে ব্যাখ্যা করতে। উত্তরপ্রদেশ নিয়ে বিশেষ অনুষ্ঠান আগামীকাল সকালে, মার্জনা করবেন, আজ রাতে না, আগামীকাল সকালে উত্তরপ্রদেশ নিয়ে বিশেষ আলোচনা করবেন প্রসূন গুপ্ত। আর আমি থাকবো আপনাদের সাথে কাল রাত 9টায় এক্স ফ্যাক্টরে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।